ইন্ডিয়াতে যেখানে অনেকটা ওপেন সোসাইটি, অনেকটা তোমার লিবারাল, অনেকটা ডেমোক্রেটিক সোসাইটি, যেখানে অনেক তোমার কি বলবো অপোজিট ভিউগুলোকে আমরা অ্যাকুমুলেট করি, আমরা সেটাকে দাবিয়ে দিই না, মানে গ্রহণ করি না করি সেটা আমরা শুনি, সেটা কিন্তু ধর্তব্যে আনা হয়। পাকিস্তানে সেটা হচ্ছে না। তার কারণটা আমরা অন্য দিক থেকে জানি, যে পাকিস্তানের প্রশাসন কিন্তু অনেকটাই প্রভাবিত হচ্ছে বাই ইটস আর্মি। দ্য গভর্নমেন্ট অফ পাকিস্তান ইজ হেভিলি হেভিলি ইনফ্লুয়েন্সড। ইনফ্লুয়েন্স বলছি, আমি যদি আরো ব্লেটেন্টলি বলতে চাই, যেটা আমি বলবো না, কিন্তু আরো ব্লেটেন্টলি বলতে গেলে কিন্তু কন্ট্রোলড বলা যেতে পারে বাই ইটস আর্মি। তাহলে সেখানকার গণতন্ত্রের চরিত্র আর আমাদের এখানকার গণতন্ত্রের যে চরিত্র এক নয়। তো এই যে একটা রাজনৈতিক আবহাওয়া, একটা যে অর্থনৈতিক আবহাওয়া, একটা যে কালচারাল এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট, এখানে যতটা লিবারাল, পাকিস্তানে ততটা লিবারাল নয়। কিছু কিছু একেবারে মেন স্ট্রিম শহর বাদ দিয়ে পাকিস্তানে কিন্তু প্রচন্ড অর্থোডক্স, প্রচন্ড রিপ্রেসিভ। মানে সেখানকার দেশের মানুষদেরকে কিন্তু সেখানে অনেকটা রিপ্রেশন সহ্য করতে হয়। তো এই যে একটা কালচারের, একটা যে ওভারঅল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক এনভায়রনমেন্ট তো বটেই, যেখানে তোমার মানব সম্পদের একটা অ্যাভেলেবিলিটির অভাব আছে। আবার ধরো তোমার একটা ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক যে সম্পদ, তারও অ্যাভেলেবিলিটির অভাব আছে, সেগুলো তো আছেই। সেটা ছাড়াও পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে একটা ওভারঅল সোশ্যাল কালচারাল পলিটিক্যাল যে ডিফারেন্স, অ্যাট দ্য সেম টাইম আবার ইন্ডিয়ার সাথে ধরো ইউএস এর যে সোশ্যাল কালচারাল পলিটিক্যাল যে ডিফারেন্স, এই ডিফারেন্সের জন্য আমরা কিন্তু যখন কম্প্যারেটিভ অ্যানালিসিস করছি, তুলনামূলক বিশ্লেষণ করছি, তখন কিন্তু প্রত্যেকটি দেশের, প্রত্যেকটি সমাজের প্রশাসনিক ব্যবস্থা, ইনস্টিটিউশন গুলো বোঝার জন্য আমরা কম্পেয়ার করব ভিজাভি দেয়ার এনভায়রনমেন্টাল কনটেক্সট। এনভায়রনমেন্ট বলতে আবার বলছি, এখানে প্রাকৃতিক ব্যাপার শুধু নয়, প্রাকৃতিক ফ্যাক্টরস গুলো তো রয়েছে, তার বাদে অন্যান্য যে ফ্যাক্টরস গুলো এনভায়রনমেন্টের, সবগুলোই পড়ে যাচ্ছে। সংস্কৃতি, রাজনীতি, আহ, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিকীকরণের কিরকম রূপ সেখানে আছে, এই সমস্তগুলো এর ভিত্তিতে আমরা যখন কম্পেয়ার করি, বোঝার চেষ্টা করি যে সেই সমাজের তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের উপর কি প্রভাব পড়ছে, কিংবা উল্টোটা সেই অ্যাডমিনিস্ট্রেশন সেই রকম একটা সামাজিক, অর্থসামাজিক, রাজনৈতিক কনটেক্সটে কিভাবে তারা কাজ করতে পারছে। এইটা হয়ে যাচ্ছে ইকোলজিক্যাল অ্যাপ্রোচ, সিস্টেমস অ্যাপ্রোচ, জাস্ট দুটো তিনটে পরিপ্রেক্ষণ বললাম। বলার উদ্দেশ্য আমার এই যে আমরা যখন জনপ্রশাসনের আলোচনায় যাই, এইটা কিন্তু একটা লেন্স দিয়ে দেখলে হবে না, একটা দৃষ্টিভঙ্গি, একটা কি বলবো অ্যাপ্রোচ, পরিপ্রেক্ষণ থেকে দেখলে হবে না। এটার মাল্টি ফ্যাসেটেড। তার কারণটা হচ্ছে অন্যতম, এক্ষুনি বললাম, যে যেহেতু সোসাইটি আলাদা, কালচার আলাদা, ইকোনমিক ক্যাপাসিটি আলাদা, ইত্যাদি ইত্যাদি। আবার অ্যাট দ্য সেম টাইম জনপ্রশাসনের মধ্যেও কিন্তু এখন মাল্টিফেসেটেড অ্যাপ্রোচ, যেহেতু বললাম, এখন কিন্তু অন্যান্য ডিসিপ্লিন, মূলত সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিন, কিন্তু তার বাইরেও আরো অন্যান্য ডিসিপ্লিনের কিন্তু এখন জনপ্রশাসনের মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করে ফেলেছে। পলিটিক্যাল সায়েন্স থেকে এসছে জনপ্রশাসন, আমি প্রথমেই বলছিলাম ওই একেবারে আর্লিয়েস্ট। আচ্ছা, আবার কোশ্চেনটা করি দেখি, স্পেসিফিক নাম ধরে আমি করি। আমি বললাম আর্লিয়েস্ট কে, কম্প্যারেটিভ কনস্টিটিউশনাল সিস্টেমের একটা তুলনামূলক বিশ্লেষণ দিয়েছিলেন। কম্প্যারেটিভ কনস্টিটিউশনাল সিস্টেম, বিভিন্ন সিটি স্টেটস গুলোর যে সাংবিধানিক প্রশাসনিক যে ব্যবস্থা, সেই সংবিধানকে ধরে ধরে কম্পেয়ার করে ক্লাসিফিকেশন করলেন। ক্লাসিফিকেশন অফ স্টেটস, রাষ্ট্র ব্যবস্থার উনি একটা ক্লাসিফিকেশন করলেন, এই একেবারে এনশিয়েন্ট টাইম পিরিয়ডে। সৌমদী বলতে পারবে, পারবে না? মনোজ কুমার বর্মন বলতে পারবে? স্যার অ্যারিস্টোর কথা বলেছিলেন যে প্রথমে। অ্যারিস্টটল, অ্যারিস্টটল, একদম চ্যাট বক্সে হ্যাঁ। লিখে দিচ্ছি দাঁড়াও। এগুলো কিন্তু হ্যাঁ মনে স্যার, রাখবে, হ্যাঁ, আমি বলছি বারবার, দেখো তোমাদের আহ অ্যারিস্টোটল আর প্লেটোর কথা বললেন। একদম একদম, তার মধ্যে অ্যারিস্টটল এই ক্লাসিফিকেশনটা করেছে। তোমাদের হ্যাঁ স্যার। যেহেতু অ্যাসাইনমেন্ট এমসিকিউ হবে, এই 20 নম্বর এখান থেকে যেটা ছাকা তুলে নিতে পারবে, এর থেকে আর ভালো কিছু হয় না। মানে তোমরা টার্ম এন্ডে যে পরীক্ষাটা দেবে, সেটা তো আমরা নামিয়ে আনবো,
50-এর অনুপাতে, কিন্তু যেটা তোমাদের অ্যাসাইনমেন্টের নম্বরটা সেটা আমরা ডাইরেক্ট তুলে নেব। সেই জন্য তোমাদেরকে এই রকম এমসিকিউ কে বলেছে, কবে বলেছে, কোথায় বলেছে, কিংবা কোনো একটা কনসেপ্টটা একটুখানি 1 লাইন কিংবা 2 লাইন পড়ে নিলে, যাতে ধরো এক্সপ্লেনেশনটা দিয়ে দিল, নিয়ে বললো এটা কোন কনসেপ্ট। কিংবা এই যে আমি উড্রো উইলসন, আমি বলিনি, তোমরাই বললে, সৌরভ বললো না কে বললো যেন, তোমরাই বললে উড্রো উইলসনের কথা। সেক্ষেত্রে উড্রো উইলসন কোন লেখায় বলেছেন, কিংবা উড্রো উইলসন কি বলেছেন। আচ্ছা এটা বলতো দেখি, আমি একটু আগে আলোচনা করে না, উড্রো উইলসন কি বলেছেন, মানে আমি একেবারে টেকনিক্যাল জিজ্ঞেস করছি, হ্যাঁ মানে উনি তো বলেছেন রাজনীতি এবং প্রশাসনকে এক করলে চলবে না। এটাকে এক্স্যাক্টলি কি বলা যেতে পারে, সুস্মিতা? স্যার কোনো আইডিয়া নেই। আমি এক্ষুনি বললাম কিন্তু যে স্যার রাজনীতি এটা এবং এটা স্যার আমি বলছি, এটা স্যার একদম সেপারেট করার কথা বলেছিলেন উনি। হ্যাঁ পুরোটা দুটো সেটাকে কি, একদম সেটাকে কি সেপারেট। বলছে, সেটাকে কি বলছে মানে একটা টার্ম আছে, টার্মটা কি? টার্মটা হচ্ছে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি। পলিটিক্স ওকে স্যার। অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রাজনীতি যদি একটা সার্কেল হয় ভেন ডায়াগ্রামে, আর যদি প্রশাসন আর একটা সার্কেল হয় ভেন ডায়াগ্রামে, সেখানে তার মধ্যে ওভারল্যাপিং আছে। কিন্তু ওই যে আমরা বিংশ শতাব্দীর পূর্বে অ্যাডমিনিস্ট্রেশনকে একটা পলিটিক্সের মধ্যেই দেখছিলাম, সেইটা করলে আর হবে না। উনি এটা কিন্তু খুব ক্লিয়ারলি বলে দিলেন, ফ্রম 20th সেঞ্চুরি অনওয়ার্ডস এই ডিফারেন্সটা এসে গেল। এবং পার্টিকুলারলি আমি যেটা বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এইটা একেবারে স্পেশালাইজড হয়ে গেল যে পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ওভারল্যাপিং, কিছুটা সামঞ্জস্য আছে, কিন্তু দুটো স্ফিয়ার কিন্তু আলাদা। এই পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি, তাহলে ধরো তোমাদের হয়তো বলে দিল, একটা সেন্টেন্সে এক্সপ্লেনেশনটা দিয়ে দিল, নিয়ে বলল এটা কে বলেছে। তোমাকে বুঝে নিতে হবে এই পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমির কথা বলা হচ্ছে। কিংবা উল্টোটাও হতে পারে, যে সেন্টেন্সে এক্সপ্লেনেশনটা দিয়ে বলল উড্রো উইলসন এটাকে এক্স্যাক্টলি কি বলেছে। আনসারটা হবে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি। রাজনীতি এবং প্রশাসনের মধ্যে ক্লিয়ার কাট একটা উনি পার্থক্য করলেন, যেখানে ওভারল্যাপ আছে কিন্তু দুটো সমান না। যাই হোক, তো এরকম এমসিকিউ গুলো আমি বারবার বলছি, একটু ভালো করে তোমরা এসএলএম টা ফলো করলেই হবে। আমাকে বোধহয় কেউ হোয়াটসঅ্যাপ করেছিলে, আমি জানি না সেটা পিজি করেছিলে না ইউজি করেছিলে, কিন্তু যাই হোক, যে এই এমসিকিউ এবং প্রশ্ন উত্তরের জন্য, সেখানে আমার একটাই বলার বিষয় যে এসএলএম টা ভালো করে পড়বে। এসএলএম টা তোমরা যদি একবারে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জিনিস পড়ে নাও, আন্ডারলাইন করে রাখো, এখন থেকে মোটা দাগ দিয়ে রাখো, কোনো ফিলোসফারের নাম, থিঙ্কারের নাম, তাদের কোনো ওয়ার্ক, তাদের কোনো রাইটিং, তাদের কোনো আর্টিকেলের নাম, কোথায় বেরিয়েছিল, কোনো একটা কনসেপ্টের নাম, কিংবা কোনো একটা এক্সাম্পল, এই যে আমি পরিপ্রেক্ষণগুলো বললাম, কোনো একটা অ্যাপ্রোচের নাম, তার সাথে কে যুক্ত, তার কি লেখা, কোন সাল, ইত্যাদি ইত্যাদি, এইগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুব কাজে আসবে। আর লং আনসারে অফকোর্স তোমরা যদি শুধু ভাষা ভাষা ওপর ওপর লিখে দাও, আর তার জায়গায় যদি ইনফরমেশনগুলো সাপ্লাই করো, তাহলে তারা বেটার হবে। এনিওয়ে, কামিং ব্যাক টু আওয়ার টপিক, সো পলিটিক্যাল সায়েন্সের সাথে তাহলে এটার কি কানেকশন, এটা আলাদা করে আর বলছি না, আমরা বুঝতেই পেরেছি পলিটিক্যাল সায়েন্স থেকে জন্ম নিচ্ছে। কিন্তু হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স যেটা অনেকটা থিওরি, অনেকটা কনসেপচুয়াল বেসড, তুলনামূলকভাবে যখন সেই পলিটিক্সটা অ্যাপ্লাইড হয়ে যাচ্ছে, যখন সেই পলিটিক্সটাকে আমরা কার্যকরী করছি থ্রু ভেরিয়াস পলিসিস, ভেরিয়াস সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামস, বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প পরিষেবার মাধ্যমে, সেইটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের ডোমেন চলে যাচ্ছে। তাহলে রাজনীতি চর্চা, রাষ্ট্রবিজ্ঞান, এখানে একটা থিওরিটিক্যাল কনসেপচুয়াল পার্ট রয়েছে, যেটা ছাড়া অফকোর্স মানে আমাদের পলিসিও নেওয়া সম্ভব নয়। কিন্তু সেইটাকে যখন আমরা কার্যকরী করছি, পলিটিক্স ইন অ্যাকশন, যখন আমরা সেটাকে কার্যকরী করছি, পলিটিক্স ইন অ্যাকশন, রাষ্ট্র যখন নিজের ঘোষিত লক্ষ্যে পৌঁছাবার জন্য নীতি নির্ধারণ করে সেটাকে কার্যকরী করছে, এবং এখন তো যে কোনো গণতান্ত্রিক দেশের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার যদি না করে তখন ভোটের বাজারে তখন তাদেরকে ফেস করতে হবে তার ফলাফল। এই যে অ্যাকশন নেওয়ার জায়গাটা, এইটাই কিন্তু হচ্ছে জনপ্রশাসনের মূল বিষয়। কাজেই পলিটিক্যাল সায়েন্স থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জন্ম নিচ্ছে, কিন্তু দুটো এক হয়ে যাচ্ছে না। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে পলিটিক্স ইন অ্যাকশন। রাজনীতির যে আইডিওলজি, রাজনীতির যে বিভিন্ন দর্শন রয়েছে, সেইটাকে যখন অ্যাপ্লাই করে নির্দিষ্ট লক্ষ্যে রাষ্ট্র পৌঁছাবার চেষ্টা করছে, দ্য স্টেট ইজ ট্রাইং টু রিচ ইটস
অবজেক্টিভস অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল, তখন সেইটা হয়ে যাচ্ছে জনপ্রশাসনের দায়রার অধীনে, উইদিন দ্য জুরিসডিকশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এফ জে গুডনাও কি বলেছে এটা তো আমি অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি। নেক্সট আসছে জনপ্রশাসনের সাথে অর্থনীতির কি সম্পর্ক। ইকোনমিক্স ওয়ান অফ দ্য ভেরি বেসিক সোশ্যাল সায়েন্সেস। অর্থনীতি, আমি একটা শব্দ বাদ দিয়ে বলছি, এই শব্দটা দেখি তোমরা কেউ ফিল আপ করতে পারো কিনা। ইট ইজ কনসার্নড উইথ, ইকোনমিক্স এর কথা বলছি, হ্যাঁ অর্থনীতির কথা বলছি। ইট ইজ কনসার্নড উইথ প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যদি বলি, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন অফ হোয়াট, কিসের কথা বলছি আমি? উৎপাদন করছে, বন্টন করছে, খুবই গুরুত্বপূর্ণ বন্টন করা, কে কতটা পাবে। আবার কনজাম্পশনের দিকটাও দেখছে, কে কতটা কনজিউম করবে। কিসের কথা বলছি আমি? প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন অফ হোয়াট ইকোনমিক্সে? আনসার হচ্ছে রিসোর্সেস। আনসার রিসোর্সেস। সেই রিসোর্সটা, যেমন চাল ডাল রেশন, এটাও হতে পারে। রিসোর্সটা হতে পারে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, কিংবা যেটা আমি দেখতে পাচ্ছি না, প্রোটেকশন দেওয়া। আমাদের ধরো তোমার বর্ডারে যে সিকিউরিটি, আমাদের রাষ্ট্রকে যে সারাক্ষণ সংরক্ষিত করছে, যার জন্য আমরা সুস্থভাবে বেঁচে আছি, সেটাও কিন্তু একরকমের সার্ভিস, যেটা আমরা দেখতে পাচ্ছি না। রিসোর্স র মেটেরিয়াল হতে পারে, মনিটারি রিসোর্স হতে পারে, যেমন ফাইন্যান্সিয়াল দিক থেকে যে চাকরি বাকরি, সেটাও তো সকলে পায় না, ডিস্ট্রিবিউট করা হয় তো, সকলে তো চাকরি পাচ্ছে না। ন্যাচারাল রিসোর্সেস, ফিনান্সিয়াল রিসোর্সেস, ইট ক্যান বি পাওয়ার, ক্ষমতার বন্টন, যেটা মূলত ইলেকশনের মাধ্যমে হয়। তো এই যে সমস্ত রিসোর্সেস গুলো যে একটা প্রোডাকশন হচ্ছে, উৎপাদন হচ্ছে, তার ডিস্ট্রিবিউশন কিংবা বন্টন হচ্ছে, এবং কনজাম্পশন, আমরা কে কতটা সেটা গ্রহণ করতে পারি, এই পুরো জিনিসটা কিন্তু দেখে ইকোনমিক্স। এই ইকোনমিক্স অ্যাজ আ সায়েন্স, ইকোনমিক্স অ্যাজ আ সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স, সেইটাকে জনপ্রশাসন ইমপ্লিমেন্ট করছে। যেমন রাষ্ট্রবিজ্ঞানের অ্যাকশনটাকে আমি বললাম পলিটিক্স ইন অ্যাকশনকে আমি বললাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তেমন এখানে ইকোনমিক্সের ক্ষেত্রেও ডিস্ট্রিবিউশন, কে কতটা পাবে, কি ভিত্তিতে পাবে, কোন মেকানিজমের মাধ্যমে সেই পরিষেবাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, আজকের দিনে দাঁড়িয়ে সেইটা কিন্তু এখনো অনেকগুলো অ্যাক্টররাই করে থাকে, অনেকগুলো কারক এইটা কাজ করে থাকে। তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট অ্যাক্টর, অ্যাক্টর মানে এখানে কারক, হ্যাঁ, অন্যতম ইম্পর্টেন্ট, এই যে প্রোডাকশন, কনজাম্পশন, ডিস্ট্রিবিউশন, কে কতটা পাবে, কে কত দামে কিনতে পাবে, কে কতটা পরিষেবা বিনামূল্যে পাবে, কাকে টাকা দিয়ে পরিষেবা কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি সরকারি কথা বলছি, সেটা কিন্তু রাষ্ট্র এখন অনেকটাই কন্ট্রোল করে। এবং রাষ্ট্রের যে একটা নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ যদি না বলে আমি একটু রেগুলেশনও বলি, যে রাষ্ট্র একটা অন্তত আইনি ব্যবস্থা করে দিয়েছে যার ভিত্তিতে এটা চলবে। এই যে রাষ্ট্রের যে একটা রেগুলেশন অন দ্য প্রোডাকশন, কনজাম্পশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, এইটাই হচ্ছে রাষ্ট্র আহ, জননীতির মাধ্যমে কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ পরিকাঠামোর মাধ্যমে ইকোনমিক্স ইন অ্যাকশন। তাহলে অর্থনীতি সাথে জনপ্রশাসনের এটাই সম্পর্ক, যে অর্থনীতি যেই প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশনটাকে কন্ট্রোল করছে, রেগুলেট করছে থ্রু দ্য মার্কেট, সেইটাই কিন্তু রাষ্ট্রের মাধ্যমে যখন পরিচালিত হচ্ছে। মানে কিছু কিছু দেশ থাকে যেখানে রাষ্ট্র পুরোটা কন্ট্রোল করতে চায়, ঠিক আছে, যেমন ধরো সোশ্যালিস্ট রাষ্ট্র, সেখানে সবকিছুই রাষ্ট্রের অধীনে। আবার কিছু কিছু দেশ লিবারাল মার্কেট ইকোনমি, যেখানে মার্কেট কন্ট্রোল করে, রাষ্ট্র সবকিছু নির্ধারণ করে দেয় না। কিন্তু এই দুটোর ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ কারক। এবং রাষ্ট্র যখন পলিসিজের মাধ্যমে, তার বিভিন্ন ইনস্টিটিউশনসের মাধ্যমে এটাকে যখন কার্যকরী করছে, সেইটাই হয়ে যাচ্ছে জনপ্রশাসন এবং অর্থনীতির মেলবন্ধন। বোঝা গেছে কানেকশন, পলিটিক্স আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন? বোঝা গেছে? চ্যাট বক্সে লেখো ইয়েস নো। সোশিওলজি, আমি একটু আগে যে বলছিলাম তোমাদের ওই ইকোলজিক্যাল অ্যাপ্রোচের কথা, বললাম, সিস্টেমস অ্যাপ্রোচের কথা বললাম, এই সিস্টেমটা
কিংবা এই পরিবেশটা একটা নির্দিষ্ট সমাজ ব্যবস্থার মধ্যেই অবস্থিত, হাওয়ায় তো ভাসছে না। আজকে ধরো পশ্চিমবঙ্গের যে সামাজিক ব্যবস্থা, জম্মু কাশ্মীরের সমাজ ব্যবস্থা সেম নয়। তাহলে জম্মু কাশ্মীরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমস এন্ড অথরিটি যেভাবে কাজ করবে, বেঙ্গলে অনেকটাই অন্যরকম ভাবে কাজ করবে। মানে কি, সোসাইটির কিন্তু এখানে চরিত্রের বদল ঘটছে। বেঙ্গলের সাথে আবার ধরো, যেরকম বেঙ্গল যেখানে তা তোমার বিশাল ট্রাইবাল কমিউনিটি নেই, তুলনামূলকভাবে ধরো যেখানে অনেক বেশি ট্রাইবাল কমিউনিটিজ আছে, ধরো তোমার ঝাড়খণ্ড ধরে নাও, সেইখানে আবার যেহেতু গ্রুপ বিহেভিয়ারটা পাল্টে যাচ্ছে। বেঙ্গলে শিডিউল ট্রাইব পপুলেশন কম, ঝাড়খণ্ডে শিডিউল ট্রাইব পপুলেশন বেশি। তাহলে গোষ্ঠীর ভিত্তিতে সমাজের কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য পাল্টাচ্ছে। অতএব প্রশাসন কিভাবে সেখানে পার্টিসিপেট করবে সেটাও পাল্টাচ্ছে। ঠিক তেমনই আমি যদি শুধুমাত্র গোষ্ঠী ইন্ডিভিজুয়াল কেন্দ্রিক না বলি, কিংবা আমি যদি সোসাইটির যে প্যাটার্ন গুলো কথা বলি, ধরো একটা প্রিমিটিভ সোসাইটি যেখানে মডার্নাইজেশন আসেনি, যেখানে আধুনিকীকরণ হয়নি, আর অন্য একটা সোসাইটি যেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রচুর এগিয়ে গেছে, একটা ভেরি মডার্ন অ্যাডভান্স সোসাইটি। এখানেও কিন্তু জনপ্রশাসন যেহেতু এমন সমাজে অবস্থিত যার চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা, এখানে কিন্তু জনপ্রশাসন অন্যরকম ভাবে কাজ করবে দুটো সমাজের মধ্যে। কাজেই সমাজ ব্যবস্থা, তার মধ্যে জনপ্রশাসন প্রশাসনের যে প্রতিষ্ঠানগুলি কাজ করে, কাজেই সমাজ ব্যবস্থা, সমাজের যে একটা সার্বিক চরিত্র, সেই প্রশাসন এবং প্রতিষ্ঠানগুলোকে ডেফিনিটলি ইনফ্লুয়েন্স করে। কাজেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোসাইটির মানুষের জন্য কাজ করতে চাইছে, আবার সোসাইটির যে নেচার, সোসাইটির যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ইনস্টিটিউশনগুলোকে ইনফ্লুয়েন্স করছে।